2025 ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী এবং নবাগত শিক্ষার্থী সবার উদ্দেশ্যে সালাম, আসসালামু আলাইকুম। এই হলরুমে আপনারা দীর্ঘ 2 ঘন্টা ধরে বসে আছেন। 2 ঘন্টা বসে চুপচাপ কথা শোনাটা সত্যিই খুব ধৈর্যের ব্যাপার। মানুষ আমরা বলতে পছন্দ করি, শুনতে খুব কম। তারপরেও কিছু কথা না শোনাতে পারলেই না, কিছু কথা বলতেই হয়, কিছু কথা শুনতেও হবে মনোযোগ দিয়ে। যারা ছাত্রছাত্রী আছো তোমাদের কাছ থেকে 5 থেকে 7টা মিনিট চেয়ে নিলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে এবং মনে রাখার চেষ্টা করবে। আমার পরিচয় ইতিমধ্যে রামিম দিয়ে দিয়েছে। আমি ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস এর পরিচালনা পর্ষদের একজন সদস্য। আমি এখানে পরিচালক হিসেবে কাজ করি। প্রতিষ্ঠানের জন্ম 7-8 শিক্ষাবর্ষ তখন থেকেই আমি এখানে পরিচালক হিসেবে আছি। আমার নাম তানজিনা খান। আমার সাথে ক্লাসরুমে দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম, বিশেষ করে যদি কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাসরুম থেকে বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় বা কোনো সংকটকালীন সময়ে বা খুব আনন্দের মুহূর্তে, এই সময়গুলোতে যখন আমাকে ডাকা হয় তখনই কেবলমাত্র এই স্টুডেন্টদের মুখোমুখি হওয়ার সুযোগ আমার হয়। আজকে সেরকম একটা দিন, স্টুডেন্টদের মুখোমুখি হতে পেরেছি, আমাকে ডাকা হয়েছে, সত্যি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি প্রথমে একটা জরিপ করে নিতে চাই। আজকে যারা এখানে ভর্তি হয়েছো তোমাদের মধ্যে কর্মজীবী কতজন আছে? একটু হাত উঠাইলে আমি বুঝতে পারবো। চাকরিজীবী? আচ্ছা, খুব বেশি না। এখানে আমাদের মোটামুটি 64 থেকে 65 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে মাত্র 7 জন আছে কর্মজীবী। অলমোস্ট সবাই আমরা রেগুলার স্টুডেন্ট, সবাই আমরা বিএসসি কোর্স করার জন্য ভর্তি হয়েছি। যে 2 জন শিক্ষার্থী আমাদের সামনে এসে তাদের উপলব্ধির কথা ব্যক্ত করেছে, তাদের 2 জনই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। আমাদের বাংলাদেশের মা বাবাদের কেন জানি না, ভৌগোলিক কারণেই হোক সামাজিক কারণেই হোক, স্বপ্ন থাকে আমার সন্তান সর্বোচ্চ মেধা নিয়ে একজন ডাক্তার হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবে, পরিবারের মুখ উজ্জ্বল করবে এবং মানুষের সেবা করবে। এটা আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট। কিন্তু একজন মানুষ হিসেবে যদি আমি নিজেকে কল্পনা করি, আমি আমার যোগ্যতা অনুযায়ী, আল্লাহ তাআলা সকল মানুষকে একটা নির্দিষ্ট পরিমাণ মেধা দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে। আমাদের চর্চার কারণেই হোক বা পারিপার্শ্বিকতার কারণেই হোক, প্রত্যেকটা মানুষের মেধা এক একজনের চেয়ে আলাদা, যার কারণেই কিন্তু এক একজন এক এক পেশায় নিয়োজিত হয়, এক একজনের আচার আচরণ এক এক রকমের হয়, এক একজনের নৈতিকতা, এক একজনের ব্যক্তিত্ব আলাদা আলাদা হয়, কারণ আমাদের এক একজনের চর্চার জায়গা এক এক রকম। আমি সবার আগে বলবো, আমরা একজন ভালো মানুষ হতে চাই। আমি একজন ভালো নৈতিক এবং ব্যক্তিত্ব সম্পন্ন যদি মানুষ হতে পারি, আমি যে কর্মেই যাই না কেন সেখান থেকেই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সেবা দেওয়ার সুযোগ আছে। আমি সর্বনিম্ন জায়গা থেকেই বলি, আপনারা যারা জেলা শহরে থাকেন, সেই জেলা শহরে কিছু পরিচ্ছন্ন কর্মী থাকে যাদের লেখাপড়া খুবই কম, যাদের অর্থনৈতিক সচ্ছলতা খুবই কম, যাদের ম্যানারও সেইভাবে জানা নাই। তারা খুব কম পয়সায় কম বেতনে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন সেই মানুষটা আপনার জীবনে আপনার পাশে থেকে কতখানি সাহায্য করছে আপনাকে ভালো রাখতে? একজন ডাক্তার হলেই যে আপনি আপনার সমাজে মানুষের জন্য কিছু করতে পারবেন এমন না। আপনি একজন টেকনোলজিস্ট হয়ে যখন প্রতিষ্ঠিত করবেন নিজেকে, আপনি যদি একজন অভিজ্ঞ টেকনোলজিস্ট হন, আপনি যদি একজন সচেতন নৈতিক মানুষ হন, আপনার কর্মের জায়গায় যদি আপনি খুব মনোযোগী হন, খুবই সচেতন হন, আপনার ডায়াগনোসিসের উপরেই একজন ডাক্তার প্রেসক্রাইব করবে এবং একজন রোগীকে সুস্থ করে তুলবে।
তাহলে একজন ডক্টর যেমন ওষুধ দিয়ে একজন রোগীকে সুস্থ করে তোলার জন্য তার ভূমিকা রাখবে, তার চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আপনার। আপনি ডায়াগনোসিস ভুল করে দিলেই কিন্তু ওষুধটা সেভাবেই লেখা হবে। আর একটা মানুষের উপকার কতটুকু করা যায় আপনি আপনার জায়গা থেকে আজকে উপলব্ধি করেন। আমি জানি না আপনাকে বোঝাতে পারলাম কিনা। আপনি যদি কোনো ভুল করেন, একটা মানুষের কত বড় ক্ষতি হতে পারে। আর আপনি যদি আপনার জায়গা থেকে দক্ষতার সাথে, নিষ্ঠার সাথে, আপনার নৈতিকতার সাথে আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করে রিপোর্টটা সঠিক দিতে পারেন, তাহলে একজন ডাক্তার সঠিকভাবে প্রেসক্রাইব করতে পারবে। আপনার সহযোগিতায় সেই ব্যক্তি সুস্থতা পাবে। আমরা জানি যে মহান আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। একটা মানুষ যখন অসুস্থ হয় তখন সে সর্বোচ্চ অসহায় বোধ করে, এবং আপনার সেই সুযোগ আছে সেই অসহায় মানুষটার পাশে দাঁড়িয়ে তাকে সেবা দেওয়া, বিনিময়ে আপনার জীবিকা অর্জনের জন্য অর্থ উপার্জন করা, এবং ওই যে সেবা দিয়েছেন, যে সেবা নিয়েছে আপনার কাছ থেকে, তার কাছ থেকে একটা দোয়া আপনার জীবনের সঞ্চয় ভাণ্ডারে সঞ্চয় হতে থাকবে। যাই হোক, এগুলো গেল কিছু তাত্ত্বিক কথাবার্তা। এবার আসি প্রশাসনিক ব্যাপারে, যে বিষয়টা বললেই না। প্রত্যেকেই যার যার জায়গা থেকে তোমাদেরকে বলে দিয়েছে প্রতিষ্ঠানের ব্যাপারগুলো। আমি শিক্ষক না, শিক্ষা নিয়ে আমার কোনো কথা নাই। তবে ছোট্ট করে একটা কথা বলি, আমি জানি যে পরীক্ষায় ফর্ম ফিল আপ করার জন্য 75% ক্লাসে উপস্থিতি লাগে। এখন একজন শিক্ষক তার নৈতিকতার জায়গা ধরে রাখা ছাড়া কিন্তু উপায় নেই। শিক্ষকরা নৈতিকতা শিক্ষার কারিগর। শুধু যে বই থেকে পুঁথিগত বিদ্যা দিয়েই একজন ভালো মানুষ হওয়া যায়, এটা একদম ভুল কথা। একজন শিক্ষক যদি তার নৈতিকতা ধরে রাখতে চান, তাহলে অবশ্যই তোমার উপস্থিতি 75% তার কাছে দিতেই হবে। তা না হলে তোমার ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপটা হবে না। শিক্ষক যদি তার নৈতিকতা ধরে রাখে, সেই ক্ষেত্রে মানুষের চলার পথে বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা, বিপদ আপদ আসতেই পারে। রামিম একটা কথা বলেছে যে যদি কেউ সর্বোচ্চ উপস্থিত থাকে, পরীক্ষায় খারাপ করলে সে সুপারিশ করবে যেন তাকে পরীক্ষার কিছুটা নাম্বার গ্রেস দিয়ে টেস্ট পরীক্ষায় অ্যালাউ করা হয় ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য। একইভাবে কেউ যদি এরকম লেখাপড়ায় খুব ভালো করতে পারে, সে হয়তো স্যারের কাছে যে বলতে পারে আমার এই ধরনের অসুবিধা ছিল, আমি যার কারণে উপস্থিত হতে পারিনি স্যার, কিন্তু আমার যে ক্লাস টেস্টগুলি ছিল আমি সেই ক্লাস টেস্টে খুব ভালো করেছি স্যার, এই যে আমার বিগত পরীক্ষার আমলনামা, সেখানেও সে কিছুটা মার্সি পেতে পারে। তো যাই হোক, এটা শিক্ষকরা দেখবেন, ক্লাসের উপস্থিতি তো অবশ্যই থাকতে হবে। আমাদের মোফাজ্জল স্যার একটা কথা বলেছেন যে বাবা মার কষ্টে উপার্জিত টাকা এনে কলেজের অ্যাকাউন্টসে জমা দেওয়া হবে, এটা দিতেই হবে, এই কমিটমেন্টেই এখানে ভর্তি। আর অধিকার আদায় করে নিতে হয় যার যারটা তাকে তাকে। কর্তৃপক্ষ তার টাকা আদায় করে নিবে, আর স্টুডেন্টদের দায়িত্ব তাদের শিক্ষা, তাদের শিক্ষকদের কাছ থেকে তাদের ক্লাস আদায় করে নেওয়া। এখন আসি, শিক্ষা কিন্তু শুধু 100% পড়ালেখা না। শিক্ষার পাশাপাশি আমরা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট সবসময় ক্রীড়া এবং সংস্কৃতি এই দুইটা বিষয়কে প্রাধান্য দিয়ে থাকি। ক্রীড়া বলতে বিভিন্ন রকম খেলাধুলা। এই খেলাধুলার মধ্যে ছেলেদের জন্য যেমন গত বছর আমরা শ্যামলীতে একটা মাঠ ভাড়া করে 2 দিনের ক্রিকেট টুর্নামেন্ট চলেছে। তারপরে বিভিন্ন রকম দর্শনীয় স্থান ভ্রমণ, শিক্ষামূলক স্থান ভ্রমণ, আনন্দ ভ্রমণ, এগুলো থাকবে এবং সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। এরপরে আসি টাকা পয়সার দিকে, যে বিষয়টা আমি জানি না আলম খুব বিস্তারিত কিছু বলে নাই। আমি হয়তো ইতিমধ্যে মুনিয়া হয়তো কিছুটা বলেছে, বা ভর্তির সময় টাকা জমা দেওয়ার সময় বলেছে কিনা, যে এইটা কিন্তু একটা সফটওয়্যারে মেনটেন করা হয়, সবার অ্যাকাউন্টস সফটওয়্যারে মেনটেন করা হয়। 3 মাস যাদের অ্যাকাউন্টসের কোনো টাকা ঢুকবে না, 3 মাস পরেই কিন্তু তাদের সফটওয়্যার হ্যাং হয়ে যাবে। আর যখন সফটওয়্যার হ্যাং হয়ে যাবে তখন কিন্তু সেখান থেকে যে প্রত্যেক দিনের যে
অ্যাটেন্ডেন্স নেওয়া হবে সফটওয়্যারে, সেই অ্যাটেন্ডেন্সটা কিন্তু আর সফটওয়্যারে ঢুকবে না। আমি আইটিতে যে রনি আছে, সে আপনাদের ক্লাসে যে এগুলো বুঝাই দিবে যে বিষয়টা কি, যে সফটওয়্যার যখন চালু সফটওয়্যার চালু থাকলে ওখানে রেজাল্ট ঢুকবে, ওখানে প্রতিদিনের হাজিরা ঢুকবে, সব ইনফরমেশন সফটওয়্যারে ঢুকবে। কিন্তু এই সফটওয়্যার চালু রাখতে চাইলে নিজেদের অ্যাকাউন্টস চালু রাখতে হবে। অ্যাকাউন্টস বন্ধ হয়ে গেলেই সফটওয়্যার বন্ধ হয়ে যাবে। সফটওয়্যার বন্ধ হয়ে গেলে ক্লাসে আর উপস্থিত হয়ে লাভ হবে না তখন। তো যাই হোক, আমি আশা করব তোমরা তোমাদের এই যে ডিজিটাল ব্যবস্থাগুলো, এগুলো খুব নিশ্চয়ই তোমরা সবাই স্মার্ট, ঢাকা শহরে পড়ালেখা করতে এসেছো, তোমরা এটা মেনটেন করে চলবে অ্যাকাউন্টসের ব্যাপারটা। আর প্রশাসনিক আরেকটা বিষয়, যেটা পোশাকের ব্যাপারে আমি বলি, আমরা বিভিন্ন রকমের অর্থনীতি, বিভিন্ন রকমের সামাজিক অবস্থা থেকে এখানে আসি, কিন্তু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমরা সবাই এক রকম ভাবে চলতে চাই। কার অনেক বেশি পয়সা আছে, কার অনেক কম পয়সা আছে, কার মা ডাক্তার, কার মা গার্মেন্টস ওয়ার্কার, বা কার মা কি করে, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় আমরা সবাই সোমা কলেজ অফ হেলথ সায়েন্সের স্টুডেন্ট, 25 ব্যাচের, মানে 25 সালের ভর্তিকৃত স্টুডেন্ট, আমরা সবাই সমান। এই লক্ষ্যেই এই গত 4র্থ ব্যাচ পর্যন্ত আমাদের কোনো নির্ধারিত কলেজ কর্তৃক পোশাক ছিল না বিএসসি সেক্টরে, কিন্তু নার্সিং বিএসসিতে ছিল। আমরা এবার কলেজ অফ হেলথ সায়েন্সে এই ল্যাবরেটরি এবং রেডিওলজি ডিপার্টমেন্টের পোশাক নির্ধারণ করে দিয়েছি। এটা চাওয়া ছিল রব স্যারের চাওয়া পূরণ করা হয়েছে। একটা ইউনিফর্ম দেওয়া হয়েছে। মেয়েরা পরিপূর্ণ সাদা, ছেলেরা যেহেতু সাদার সাথে সাদা প্যান্ট দিলে মেনটেন কঠিন হয়, সেই জন্য সাদার সাথে কালো প্যান্ট দেওয়া হয়েছে। আমাদের এখানে প্রশাসনিক ব্যবস্থা খুবই শক্ত। ইউনিফর্ম ফুল পরে না আসলে ক্লাসের এন্ট্রি নেওয়া যায় না। আমাদের কিন্তু এটা কিন্তু প্রতিষ্ঠানের নিয়ম। প্রতিষ্ঠান কিন্তু শুধু 5 ব্যাচ চিন্তা করলে হবে না, এটা 17তম ব্যাচ। ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি, মানে ট্রমা সেন্টারের 17তম ব্যাচ ভর্তি হচ্ছে। তার মানে 17 বছরের পুরনো একটা ইনস্টিটিউট, তার নিজস্ব একটা রীতি আছে, তার নিজস্ব একটা ধারা আছে। সেই ধারার অংশ হিসেবে তোমরা আজকে এসেছো। তোমরা এতক্ষণ সবার কথাবার্তায় তোমাদের প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা, তোমাদের প্রতিষ্ঠানের অন্যান্য সাংস্কৃতিক, ক্রীড়া বা আনুষঙ্গিক বিষয়, শিক্ষকদের পরিচয় তোমরা পেয়েছো। এর ধারাবাহিকতা ধরে রাখার ভার আজকে থেকে তোমাদের কাঁধে। তো তোমরা যেহেতু ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের পরিবারের সদস্য হয়ে গেলে, এই পরিবারের মুখ উজ্জ্বল করার দায়িত্ব আজকে থেকে তোমাদেরকে কাঁধে তুলে নিতে হবে এবং সেটা পালন করতে হবে। মহান সৃষ্টিকর্তার কাছে তোমাদের জন্য প্রার্থনা থাকবে, আল্লাহ তাআলা তোমাদেরকে এবং তোমাদের পরিবারের সবাইকে সুস্থতা দান করুক, যেন তোমরা সুস্থ শরীরে সজ্ঞানে এখানে লেখাপড়া করে নিজেরা যে উদ্দেশ্য নিয়ে এসেছো, বা বাবা মা তোমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে এখানে পাঠিয়েছেন, সেটা সফল হয়। তোমাদের ব্যক্তি সফলতার সাথে সাথে তোমাদের প্রতিষ্ঠানও সাফল্যমণ্ডিত হয়, তোমাদের প্রতিষ্ঠানের সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে পারে। সেই জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া থাকলো। আর নেক্সট টাইম ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। কালকে থেকে তোমাদের রেগুলার ক্লাস শুরু হবে। প্রথম দিকে হয়তো খুব লাইট ক্লাস থাকবে। স্যার যে কথা বলেছেন, যারা আমরা জেনারেল লাইন থেকে এসএসসি এবং ইন্টার করে এসেছি, তাদের কাছে প্রত্যেকটা শব্দ নতুন। ভয় পাওয়ার কিছু নাই, মানুষ পারে না এমন কোনো কিছু পৃথিবীতে নাই। চেষ্টা করলেই সম্ভব, চেষ্টা করতে হবে, শ্রম দিতে হবে, লেগে থাকতে হবে, একবার না পারলে বারবার চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ সফলতা এক সময় নিজের দ্বারে এসে পৌঁছাবে। সবার আবার উত্তর মঙ্গল কামনা করছি এবং সবার কাছে আমার জন্য এবং প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সবার জন্য দোয়া চেয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।